আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিস সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই, তবে বিশেষ গুরুত্ব দিতে চাই গণভোট সংস্কার এবং জুলাই সনদ প্রসঙ্গে। এবং এই আলোচনার জন্য আমাদের সাথে তিনজন অতিথি উপস্থিত রয়েছেন। তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, সভাপতি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব ডক্টর আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক, প্রাক্তন চেয়ারম্যান, জাপানিজ স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকেও আলোচনায় স্বাগত। যেটি বলছিলাম শুরুতেই, যে আজকে একটু গুরুত্ব দিতে চাই আমরা সংস্কারের বিষয়গুলো, যেটি নিয়ে দীর্ঘ আলোচনা এবং জুলাই সনদ, গণভোট, সব অনেক কিছুই হয়েছে। তাহসিন রিয়াজ, একটু আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। যেহেতু জুলাই সনদের পরে আমরা দেখেছি, জুলাই সনদ নয়, জুলাই বিপ্লবের পরে বিপ্লবী সরকার গঠিত হয়নি। মানে জুলাই অভ্যুত্থান বলি বা বিপ্লব বলি, যাই বলি না কেন, বিপ্লবী সরকার গঠিত হয়নি। সংবিধান মেনে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সরকার গঠিত হয়েছে। এরপরে কোনো কার্যক্রমে যদি সংবিধানের বাইরে গিয়ে কিছুটা করা হয়, সেটি আপনি এখনকার সংস্কার পরিষদ বলেন কিংবা যে ঘটনাই বলেন, যেটি সংবিধানে নেই, সেরকম কিছু করলে সেটি কি আরও বেশি ঝুঁকিতে পড়ে না, যে ভবিষ্যতে, এখন না হলেও ভবিষ্যতে আদালতে কেউ গেলে সেটি আরও বাতিল হয়ে যাওয়ার আশঙ্কায় তৈরি হয়? জি, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনছেন, এবং ধন্যবাদ জানাচ্ছি মানে রাষ্ট্র সংস্কার যে চিন্তায়, এই চিন্তার অন্যতম ধারক বাহক আমাদের হাসনাত কাইয়ুম ভাই এখানে আছেন, এবং আমার সাথে আরেকজন সম্মানিত সমালোচক এখানে আছেন। মানে এটা ইট শুড বি মেনশনড আর কি, এই জন্য আগে মেনশন করলাম। দেখেন, মানে এই যে সাংবিধানিক যে জটিলতাগুলো, এই সাংবিধানিক জটিলতাগুলো যেন না হয়। মানে হয় কি, লিখিত তো অনেক কিছু থাকে, অনেক কিছুই লিখিত থাকে না। ধরেন, এই সংবিধানে তো ইন্টেরিম বলে কোনো ফর্মুলা কখনো ছিল না বলেই তো এত বড় একটা সংকট আমরা উই হ্যাভ বিন লাইক এক্সপেরিয়েন্সিং ফর লাস্ট 16 ইয়ার্স, তাই না? আপনি খেয়াল করে দেখেন, এই যে সাংবিধানিক জটিলতা, সাংবিধানিক ধারাবাহিকতা, সাংবিধানের যে সিস্টেম বা ক্রোনোলজি, এটা রক্ষা, এই শব্দগুলো কিন্তু আমাদের কাছে প্রচুর পরিচিত। কিন্তু আমি জানি না আপনার কাছে এটা কি পরিচিত লাগতেছে কিনা। মজার ব্যাপারটা খেয়াল করে দেখেন, উই ক্যান রিকল, উই ক্যান কানেক্ট। ঠিক 16 বছর এই কথাগুলোই আমরা মানে শুনেছিলাম। কেন? আপনি কি যখন বলা হইতো যে আপনি আমরা দলীয় সরকার অধীনে ভোট করব না, তখন আপনাকে বলেন না, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য আমাদেরকে এটা করতেই হবে, মানে নো অল্টারনেটিভস। আর যখন বলা হইতো যে এই ভোট তো রাতেরটা হয়েছে ভাই, দিনেরটা হয়েছে, ভোটে তো নানা রকম ঝামেলা হয়েছে, তখন বলা আর কিছু করার নেই ভাই, সাংবিধানিক মানে ধারাবাহিকতা রক্ষার জন্য ভোট যেহেতু হয়েই গেছে। দেখেন, আগে ভোটের জন্য রক্ষার জন্য করতে হবে ভোট, আর হয়ে গেলে বলতো এখন যেহেতু হয়ে গেছে, কাজে আমাদেরকে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করতে হবে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। কাজে দেখেন, এই যে মানে এই আলাপটাকে তো খুব মানে নোন টু এভরিওয়ান, তাই না? এখন দেখেন, এই আলাপটাকে কিভাবে উত্তরণ করা যেত। মানে আমরা কি কখনো এই ব্যাপারটা প্রশ্ন করেছি যে মানে কেন এই সংস্কারের জন্য এত আলোচনা? সংস্কার কমিশন যে আলোচনাটা করলো, এত লম্বা সময় ধরে আলোচনাটা করলো, এই আলোচনাটার উদ্দেশ্য ছিল এটা যে দেখেন, আসলে সংবিধান তো আমাদের অভিপ্রায়। বাংলাদেশে যদি সকল পলিটিক্যাল পার্টি একটা জায়গায় এসে একটা ব্যাপারে কনসেন্ট দেয়, এই কনসেন্টটা হচ্ছে কি? কনসেন্টটা হচ্ছে আপনি এক্সিস্টিং কনস্টিটিউশনকে রিফর্ম করার জন্য, এক্সিস্টিং কনস্টিটিউশনে যে ধরনের চেঞ্জেস আনতে চান, সেটা তো আপনি প্রি কনসেন্ট নিয়ে নিচ্ছেন। এই কনসেন্ট থেকে বড় কি কোনো সংবিধান আছে আসলে পৃথিবীতে? দেখবেন পৃথিবীর অনেক দেশের লিখিত সংবিধানই নাই। তাহলে ওই দেশগুলো কিভাবে চলে? আমরা কখনো কি প্রশ্ন করছি? হোয়াট ইজ দি বেসিস? বেসিস হচ্ছে কনসেন্ট, বেসিস হচ্ছে ডিসকাশনস, বেসিস হচ্ছে কমিটমেন্ট, বেসিস হচ্ছে জুলাই সনদের মতন ব্যাপারগুলোকে সাইন করা। কাজেই দেখেন, আমরা কি দেখলাম? আমরা দেখলাম এবার একটু ক্রোনোলজিগুলো দেখে আমরা দেখলাম কি সংস্কার কমিশনের লম্বা আলোচনা হলো। বিএনপি ডিসেন্ডিং থাকতে পারে, থাকবে না কেন? একটা গণতান্ত্রিক পার্টি ডিসেন্ডিং থাকবে, দের ইজ নো মানে কন্ট্রোভার্সি, মানে আমাদের কোনো দ্বিমত থাকবে না, নাই। আর কি হলো দেখেন, রাষ্ট্রপতির আদেশক্রমে জুলাই সনদ জারি হলো না? হলো তো। এখন এই জায়গাটাতে সাইন করলো কিনা বিএনপি? করেছে। আচ্ছা, নির্বাচনের আগে যে আদেশটা জারি হলো, হ্যাঁ, নির্বাচনের আগে এই আদেশ মোতাবেক আপনার শপথ নিতে হবে কি হবে না, এটা বিএনপির টপ অর্ডার জানতো কি জানতো না? প্রশ্ন হচ্ছে জানতো কি জানতো না? উত্তর হচ্ছে জানতো। আচ্ছা, রেফারেন্ডাম যদি হ্যাঁ ভোট যদি জয়যুক্ত হয়, এই রেফারেন্ডাম হ্যাঁ ভোট জয়যুক্ত হলে 9 ধারা, যেটা এই ধারা অনুযায়ী তাদেরকে সংস্কার মানে তারা যে এটাকে এগিয়ে নিবে, মানে জুলাই সনদ সংস্কার পরিষদে তারা শপথ গ্রহণ করবে, এটা ডেফিনেটলি তারেক রহমানও জানতেন।
মানে উনি তো আমাদের থেকে অনেক এক্সপিরিয়েন্স পলিটিশিয়ান এবং তার পলিটিক্যাল লেগেসি আছে এখানে। আপনার সালাউদ্দিন ভাইদের মতন যারা মানে বাংলাদেশের মানে মোস্ট কমন পলিটিশিয়ান যারা সবাই জানতো না, তাই তারা নির্বাচনের পর এই ব্যাপারটা ভুলে গেল কিভাবে? দ্যাট ইজ মাই কোশ্চেন। আপনি এই গণভোটের জন্য ইউ আস্ক আউট, না আমি একটু just শেষ করে দিই ভাই। আপনি গণভোটের জন্য পাবলিক জনসভায় আপনি আস্ক আউট করছেন না, কি বলছেন বলেন তো? কোটেড যে গণভোটে হ্যাঁ দিতে হবে, সেম সালাউদ্দিন ভাই বললেন, সেম সবাই বললেন। তাহলে এই সনদ যে বাস্তবায়ন হলে, রেফারেন্ডাম হলে আপনাকে শপথ নিতে আপনি জানতেন, তাহলে ভোটটাতে যখন জিতে গেলেন জাস্ট অল অফ আ সাডেন এই ব্যাপারটা আপনার কাছে অজানা হয়ে গেল কিভাবে? কাজে দেখেন, এই যে বললাম না, এখানে দেখেন কানেক্ট করে দিই টু ম্যাটার অফ কমিটমেন্ট। মিনস আপনি ম্যাটার অফ কমিটমেন্টে দাঁড়াইতে চান নাই। মিনস এবার কি করলেন আপনি? দেখেন কত বড় মানে আপনার দ্বিচারিতা, এটাকে আমরা হিপোক্রেসি বলি। কি করলেন? এটা তো করলেন তারা আবার হুট করে গিয়ে তাদের দুজন আইনজীবী, তাদের পরিচয় ইতিমধ্যে আপনাদের জানার কথা, তাদের দুজন আইনজীবী গিয়ে আবার রেফারেন্ডামকে চ্যালেঞ্জ করলেন। আচ্ছা, রেফারেন্ডাম যদি চ্যালেঞ্জ হয়, একটা মায়ের একটা বাবার হচ্ছে ফ্যামিলিতে দুইটা সন্তান, একটা সন্তানকে বৈধ বলতেছেন আর একটা সন্তানকে অবৈধ বলতেছেন, অথচ মা বাপ সেম। কি আনফরচুনেট না? মানে ইজ দিস দ্য ওয়ে? ইউ ক্যান নট ডু দিস ভাই। তাইলে আপনার দরকার ছিল এই সন্তান প্রথমত জন্ম না দিলে আপনি পারতেন, দরকারই ছিল না, ইটস ওকে। বা আপনার সন্তান লাগবে না, আপনি প্রোটেকশন নিতেন। সন্তান পয়দা করলেন, বাপও ঠিক আছে, মাও ঠিক আছে, একটা সন্তানরে বলতেছেন নির্বাচন বৈধ। ভেরি ফ্যান্টাস্টিক ইলেকশন, খুবই চমৎকার ইলেকশন, রাষ্ট্র গঠন হয়ে গেছে, প্রধানমন্ত্রী আজকাল জ্যামে আটকায় থাকছে, উই অ্যাপ্রিশিয়েট। আবার আরেক সন্তানরে বলতেছেন এই সন্তান বৈধ না। আরে ভাই, এভাবে কি চলে? এভাবে তো চলতে পারে না। কাগজ আছে, পত্র আছে, দিনের প্রকাশ্য দিবালোকের মতন সব ডকুমেন্টেড। আপনি ঘুমের থেকে উঠে বলতেছেন কই এরকম কত কিছু জানি না। একজন তো বলেই বসলো রেফারেন্ডাম বলে কিছু নাই, রেফারেন্ডাম বলে কিছুই নেই। তাইলে ভাই আলোচনা সংস্কার কমিশন বলে কিছু নাই, গণঅভ্যুত্থান বলে কিছু নাই, নির্বাচন বলে কিছু নাই, প্রধানমন্ত্রী বলে কিছু নাই, ক্যাবিনেট বলে কিছু নাই। ইটস ওকে, লেটস গো, লেটস প্লে। এভাবে ভাই চলে। আমি যেটি জানতে চাইছিলাম আপনার কাছে, সবটাই ঠিক আছে, আপনার বক্তব্যের নিশ্চয়ই তারা উত্তর দেবে, কিন্তু আমি জানতে চাচ্ছিলাম যে যেহেতু সাংবিধানিক ধারাবাহিকতা মেনে অন্তর্বর্তীকালীন সরকারও চলেছে, তাহলে এখন সংবিধানের বাইরে গিয়ে কিছু একটি করলে, ধরে নিলাম বিএনপি করতো, সেটি ভবিষ্যতে বিএনপির বাইরে অন্য কোনো সরকার আসলে তারা যদি আদালতে যেত, সেটি আবার প্রশ্নের মুখে পড়তো কিনা যে সংবিধানের বাইরে এরকম একটি কাউন্সিল গঠিত হয়েছে, সেটি অবৈধ, আদালতের দ্বারস্থ হলে আদালত তো সেটি দিতেই পারে। আপনি সংসদে গিয়ে এটাকে কি করতেন? এটা প্রক্রিয়া আছে তো ভাই, এটা তো চ্যালেঞ্জ হইতো না। এখন দেখেন, হ্যাঁ চ্যালেঞ্জ হইতো। চ্যালেঞ্জ কিভাবে হইতো? যেভাবে করে মানে বাকশাল কায়েম হইছে। চ্যালেঞ্জ কিভাবে হইতো? যেভাবে করে আপনি পঞ্চদশ সংশোধন করছেন, যে সেটি স্বাভাবিক কিন্তু প্রক্রিয়া। ভাই এখানে আমি জাস্ট এক লাইন উত্তর দেই, এটা কেন চ্যালেঞ্জ হইতো না জানেন? কারণ এখানে কমিটমেন্ট ম্যাটার করতো। ওই যে অলিখিত সংবিধান, কমিটমেন্ট আপনাদের কাছে, যে আপনাদের বাইরে যদি কোনো সরকার আসে, সেই সরকার সেটি কমিটমেন্ট তার জন্য কমিটমেন্ট নেই। একদমই ডিফারেন্ট একটা সিনারিও। আচ্ছা, বুঝতে পারছি। চ্যালেঞ্জ হবে না কেন ভাই? এটা চ্যালেঞ্জ সারা জীবন হবে, হতে থাকবে। জি, হাসনাত কাইম ভাই, একটু আপনার কাছে গণপরিষদ করার সুযোগ ছিল, আমরা করি না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধান সংস্কার পরিষদ নামে কিছু না থাকায় যারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন, জাতীয় সংসদে সেই হিসেবে তারা সংসদে অংশগ্রহণ করতে পারবেন না, শুধু সংসদ সদস্যরাই অংশগ্রহণ করতে পারবে। দেখেন, এগুলি দুর্ভাগ্য আর কি আমাদের, ধরেন, এবং এই আশঙ্কাটাই তো ছিল। এই যে এতগুলো কাজ করতে হলো, ঐক্য কমিশন যদি বলে ওইটাকে আসলে সংবিধান সম্মত? আমরা যে ওইখানে বসে আলোচনা করলাম, এটা বানানো হলো তো। এটা তো এরকম না যে আপনি ডাকলেন আমরা গিয়ে বসলাম, তো রাষ্ট্রীয় আয়োজন হইলো, এটা বানানো হইলো, এবং সেইখানে কি কি এজেন্ডা আসলো, কি কি বললেন, তারপর এগুলিকে নিয়ে আপনি জাতির সামনে একটা সনদে স্বাক্ষর করলেন এবং আলাপ করলেন যে এই সনদটা বাস্তবায়ন করতে হলে আপনার কি কি করা লাগবে। মেবি আপনি এটার সাথে একমত না, এগুলিতে আমি তো এত লম্বা সময় পাবো না। এইখানে 3 ধরনের অসঙ্গতি হয়েছে, এইটা অস্বীকার করা যাবে না যে অসঙ্গতি নাই। ঐক্য কমিশন যেভাবে পরিচালিত হয়েছে, সেইখানে আসলে ভিন্ন মতগুলিকে নোট অফ ডিসেন্ট নিয়ে আমরা ওইখানে বলছি, এগুলি আপনি ভিন্ন মতকেও নোট অফ ডিসেন্ট বলছেন, কাউন্টার প্রপোজালকেও নোট অফ ডিসেন্ট বলছেন, নোট অফ ডিসেন্টকেও নোট অফ ডিসেন্ট বলছেন। নোট অফ ডিসেন্ট হচ্ছে আমরা যে নোশনটাই জানি এখন পর্যন্ত, যে ঠিক আছে আমরা 3 জন একমত হয়েছে একটা বিষয়ে, আপনি একমত না, আপনি বললেন ঠিক আছে আপনাদেরটা আপনারা করেন, কিন্তু আমার যে ভিন্নমত ছিল এটা কিন্তু আমি নোট রাখলাম। এই হচ্ছে নোট অফ ডিসেন্ট। আমার ভিন্নমতটা এখানে থাকবে, রেকর্ডেড থাকবে। আমি 3 জনে একটা কথা বলতেছি আপনি বললেন যে না, এটার সাথে আমি একমত না,
আমি এটা মানি না, আমার এটার সাথে টোটালি ডিফারেন্ট একটা ওপিনিয়ন আছে, এটা হইলে আমি আসলে এটাকে মানব না। সেটা তো নোট অফ ডিসেন্ট না, সেটা তো অপোজিশন আপনার। রাইট। আরেকজন হয়তো বললেন যে একটা জিনিস আমরা বললাম, আপনি বললেন যে এইভাবে না ওইভাবে করতে হবে, এইটাকেও নোট অফ ডিসেন্ট বললেন। এই যে 3 রকমের জিনিসকে নোট অফ ডিসেন্ট বললেন, এটাকে আমি পয়েন্ট আউট করছিলাম যে এটা প্রবলেম ক্রিয়েট করবে। তখন তো সালাউদ্দিন সাহেবরা আছে, অন্যরাও আছে, ওনারা তো অনেক জ্ঞানীগুণী মানুষ সবাই ছিলেন, কিন্তু এটা নিয়েই এটাকে সবাই নোট অফ ডিসেন্ট মেনেই আগেছে। 1 2 নাম্বার দেখেন ঐকমত্য কমিশন, এই যে জিনিসগুলিতে আমরা একমত হইতেছি নোট অফ ডিসেন্ট সহ, এই পুরো প্রসেসটাকে আমরা আসলে কিভাবে শেষ করব, এইটা আদালতে গেলে চ্যালেঞ্জ হবে। আদালতের চ্যালেঞ্জের বাইরে এটাকে কিভাবে আসলে সাস্টেনেবল করা যাবে, কোন পথে এই পরিবর্তনগুলি করলে আদালতে হুটহাট গিয়ে এটাকে আসলে বাতিল করা যাবে না, সেটার জন্য পদ্ধতিগত আলাপ করার উপরে আমি তো ওইখানে খুব কম কথা বলছি, তাও 2-3 বার রিপিটেডলি এটা আমি আসলে আনছি যে পদ্ধতিটা আলাপ হওয়া দরকার। পরবর্তীতে সেশন করা হলো পদ্ধতিটা নিয়ে আলাপ করার জন্যে, এবং শেষ পর্যন্ত শেষ করা হলো পদ্ধতিটার ব্যাপারে ওইভাবে আমরা একমত হইতে পারলাম না, কিন্তু আলোচনা হয় না, এটা যদি কেউ বলে তাইলে আসলে এই কথাটা সঠিক হবে না। এগুলো তো রেকর্ডেড সব আলোচনা হয়েছে, যেটা হয় নাই পদ্ধতি প্রশ্নে আমরা সবাই একমত হইতে পারি নাই। শেষ হয়ে গেল যেদিন, ওই দিনও আমি আবারও চাইছিলাম যে ঠিক আছে আমরা আরও 1 সপ্তাহ 2 দিন এটার জন্য আরও এক্সটেন্ড করে আমরা পদ্ধতির ব্যাপারটা একমত হই। ওইখানকার সালাউদ্দিন সাহেব কিংবা সালাউদ্দিন সাহেবের সাথে এখন যারা আসলে আছেন, তারা খুব তাড়াহুড়া করলেন, এবং তাদের কেউ এখন তারা বিএনপি করে, তখন তারা বিএনপি না বাইরে ছিল। তো তারা বললেন যে এইগুলি নিয়ে আমাদের মধ্যে আলাপ করে হবে না, এইটা আমরা ঐকমত্য কমিশনকে দায়িত্ব দেই, তারা কিছু পাওয়ার এক্সারসাইজ করুক, তারা এটাকে করুক। ঐকমত্য কমিশন এক্সপার্ট প্যানেল বলে একটা জিনিসকে তৈরি করা ছিল, তারা যে ওপিনিয়ন দিল, এটার পরে আমরা বলছিলাম যে আসলে এই প্রবলেমগুলি আরেকটা মাত্রা যুক্ত হলো, এই ক্রাইসিস আরও প্রলংড হবে, এটা শেষ হবে না। আজকে এসে এই জিনিসগুলি হচ্ছে, তো যেইটার ধরেন ও যে কথাগুলি বলল ঠিক আছে, এই বিষয়গুলি আপনি এই ত্রুটি বিচ্যুতি আছে, ত্রুটি বিচ্যুতি সমেত আপনি এটাকে আদালতে চ্যালেঞ্জ করতে গেলেন না, ওই অংশ থেকে বেরিয়ে গেলেন না, এই নির্বাচন আপনি করলেন, এই নির্বাচনে গণভোটের পক্ষে আপনি হ্যাঁ ভোট দিতে আপনার ক্যাম্পেইন করলেন, আপনি গণভোটের একজন অংশীদার হলেন। গণভোট আদেশটা যেভাবে আসলে লেখা আছে সেইটাকে এখন এসে বলতেছেন সংবিধানে নাই। দুনিয়ার কোথায় আসলে এমন কি কোথাও কোনো সংবিধান আছে যে সংবিধান সংস্কারের যে এই টার্মটাই তো সংবিধান সংস্কার পরিষদ, টোটাল টার্মটা হচ্ছে বাংলাদেশের জন্যে এবং সারা দুনিয়ার আসলে সংসদীয় সাংবিধানিক রাজনীতিতে একদম নতুন একটা ব্যাপার। কেয়ারটেকার গভর্নমেন্ট যেমন বাংলাদেশের একটা ইউনিক ইনভেনশন, এরকম সংবিধান সংস্কার পরিষদের আলাপটা বাংলাদেশের জন্য একেবারে একটা নতুন প্রস্তাবনা। এটা আমরা আনছি। কেয়ারটেকার গভর্নমেন্ট তো আলোচনা ছিল, কিন্তু পরে তো সেটি সাংবিধানিকভাবেই এসছে, সংবিধান সংস্কারের মাধ্যমেই এসছে। সংবিধান সংস্কারের মধ্যে যে আসে নাই এবং এটা যে টিকে নাই, আপনি সংবিধানের স্পিরিটের বাইরে গিয়ে সংবিধানের একটা মৌলিক পরিবর্তন করে এটাকে ওইখানে যুক্ত করছেন, এবং যুক্ত করছেন বলে তো আদালত এটাকে ফেলে দিচ্ছে। আদালত যাতে ভবিষ্যতে ফেলে দিতে না পারে সেই জন্যই তো এবার সংস্কার পরিষদ করা হয়েছে। মানে আপনি একটা জিনিস করেন, ধরেন আমি শেষ করি, 1-2 মিনিট লাগবে, আর 1 মিনিট লাগবে আমার, মামুন বলবে হয়তো। ধরেন আমরা যে পাওয়ারটা এক্সারসাইজ করি রিপ্রেজেন্টেটিভ হিসেবে, ধরেন আমি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হইলে আমাকে একটা পার্টিকুলার কতগুলো দায়িত্ব দেওয়া হয় যে আমি আইন বানাইতে পারবো, আমি এমনকি সংবিধানের সংশোধনও করতে পারবো। কিন্তু আমি কি করব, মেইনলি আমি কি করব, মেইনলি আমি সংবিধানের আওতায় থেকে আইন করব, সংবিধানের আওতা এবং সংবিধানকে আমি রক্ষণ করব, এই তো সংসদ সদস্য হলে। আমি যদি স্থানীয় সরকারে যাই তাহলে আমি তো আইন বানাইতে পারবো না, যে আইন বানায় দিছে এই আইনের মধ্যে আমি আসলে ডিল করব। তার মানে এই ক্ষমতাটা যে চর্চা করি আমরা, এই ক্ষমতাটা কোত্থেকে আসে?
এই ক্ষমতাটা জনগণ আমাদেরকে দেয়, জনগণের ক্ষমতাটা আমরা বিভিন্ন সময় চর্চা করি। তাইলে এইবার কথা হচ্ছিল যে এইবার আমাদের সংবিধানের সংস্কার করতে হবে, এই ক্ষমতা তো কে দিবে আমাকে? জনগণ দিবে। এই ক্ষমতা জনগণ দিবে বলে যেজন্য জনগণের আপনারা- কাছে যেজন্য আপনারা গণভোট গণভোটে গিয়ে করলেন। এটা চাওয়া হয়েছে কিন্তু- যে আমরা এই রকম পরিবর্তন করতে চাই সংবিধানের, যেটা হচ্ছে এই পরিবর্তন। কিন্তু যেই এইটার জন্য আপনি কি ক্ষমতা দিচ্ছেন কিনা? কিন্তু যেই গণভোট আপনাকে এখন এই সরকারকে এই সংস্কারগুলো মানতে বাধ্য করতে পারছে না আইনত বা সাংবিধানিকভাবে, সেই গণভোট কিভাবে সুরক্ষা দিবে বলে আপনি মনে করেন? কোনো আইনই কাউকে সুরক্ষা দিতে পারে না, তাইলে মার্শাল ল আসে কিভাবে? বুঝতে পারছি। অর্থাৎ আইনের আপনি সুরক্ষার এখন বিষয়ে আইনটা নৈতিকতার একটি মানছেন বিষয়। না, আপনার যেহেতু গায়ের জোর আছে, আপনি এখানে সরকার হয়ে বসছেন, হাসিনা যেরকম এখানকার আইনটা মানে নাই, আপনি সেরকম আইনটা মানছেন না। একদম সিম্পল। মানে আইনটা মানছেন না, নাকি যে কমিটমেন্টের কথা তা না, আইনটাও তো মানছেন না, আপনি তো আইন তো আইনটা এটা, বানাইছেন। আদেশ জারি হয়েছে। এই আইনটা যখন সেটা তো আইন আকারে এখন আসে না, আদেশটাই তো অবৈধ বলছে। আদেশটা BNP তো অবৈধ কি বলছে যে অবৈধ না, সাংবিধানিক- হ্যাঁ। সেটা তো মাত্র একজন ধরেন মামলা করতে গেল, যতক্ষণ পর্যন্ত এটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো এই আইনটা আইন। আদেশ, হ্যাঁ। মানে যেহেতু ডক্টর আব্দুল্লাহ আল মামুন, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি তাহসিন রিয়াজ অভিযোগ করলে, এছাড়াও এনসিপিও এটি অভিযোগ করে আসছে, বিএনপি ষড়যন্ত্রমূলকভাবে জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করার জন্য, সনদ বাস্তবায়ন করা নিয়ে স্বেচ্ছাচারিতা করার জন্য আদালতে গিয়েছে, তারা এক ধরনের ডুয়েল গেম খেলছে, এবং তাহসিন রিয়াজ বলছে এটি বিএনপির দ্বিচারিতা। আপনি কিভাবে দেখছেন? না, আমি মনে করি যে এই ডিসকাশনগুলো খুব হেলদি, এবং আমাদের যে পলিটিক্যাল কালচারটা চেঞ্জ হচ্ছে সেটারও তার একটা উদাহরণ। তাহসিন ইজ এ ভেরি ইয়াং গাই, দ্য ওয়ে হি ইজ স্পিকিং, উনি তো খুবই এক্সপেরিয়েন্স, এবং দুজন রাজনৈতিক দলের নেতা, আমি একজন মাঝখানে একাডেমিক বসেছি। আমি এগুলোকে পজিটিভলি দেখি, এবং এটা একটা দ্য ওয়ে হি ইজ রেজিং হিজ ভয়েস, বা কারণ হয়তো আমরা জানি, ও তো ইন্ট্রোডাকশনেই বললো যে উনি রাষ্ট্র সংস্কার আন্দোলনে দীর্ঘদিন কাজ করেন, এটাকে আমি প্রথম পজিটিভলি দেখি। এবং এটা একটু প্রিমেচিউর ডিসকাশন হয়তো বা ডিবেট হতে পারে, বাট এটা দিস শুড কন্টিনিউ, কারণ একটা এক্সপেকটেশন তো ছিল জুলাই গণ অভ্যুত্থানের পরে। আবার সবগুলো যে আমাদের পূরণ হয়েছে তাও না, বাট জুলাই সনদ যেটা স্বাক্ষর হলো সেটা আমাদের অবশ্যই একটা ন্যাশনাল অ্যাসপিরেশন, এবং আমরা আশা করি যেটা একটা পুরোপুরি বা যেভাবে রাজনৈতিক কনসেনসাস হয় সেভাবে বাস্তবায়নের দিকে যাবে। এখন যে স্টেজটাতে আছে, আমার মনে হয় যে এটা মাঠে যেভাবে আলোচনা হচ্ছে, হয়তো বা পলিটিক্যাল পজিশনগুলো তাহসিন বা কায়েম ভাই বলতে পারবে, বাট আমার ধারণা এটা আরও সংসদে ইন্টেন্সিভ ডিসকাশন হবে এবং কনক্লুসিভ। আসলে আমি প্রি স্টেজ এই জন্য বললাম যে আস্তে আস্তে তো এইটা জিনিসটা আরও 12 তারিখ অনওয়ার্ড আরও আমরা বুঝতে পারবো যে সিচুয়েশনটা কী হয়। হয়তো রাষ্ট্রপতির যে আলোচনাটা সেটাও হয়তো আমাদের, কিন্তু এরই মধ্যে তো জুলাই সনদ নিয়ে বিএনপির এক গণভোট, এক ধরনের অবস্থান তারা জানিয়েছে, আদালতে গেছে। এখন যেটা হচ্ছে যে আদালত দুটো একটু আলাদা দেখতে হবে, যদিও একভাবে আপনি বলতে পারেন যে বিএনপির পরিচয় দিয়ে বা তাদের পরিচয় আমরা জানি আদালতে গেছে, আর বিএনপির পজিশন তো নিশ্চয়ই ডিফারেন্ট হবে। তারা তাদের যে ধরনের কালচার তো আমরা আগেও দেখেছি, যেমন নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছিল, আওয়ামী লীগের থেকে কারো নাম প্রস্তাব করা হয়নি, অন্য তৃতীয় একটি যেই দলের কোনো নাম গন্ধ নেই তাদের থেকে প্রস্তাব করা হয়েছে, এবং দিন শেষে আমি অবজারভার হিসেবে শেষ করে নিই, আপনি তারপরে আপনি না তো কথা বলতে পারছেন। জি 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 বলুন। তো সেটা তো একটা পার্সপেক্টিভ, একইভাবে আমি মেলাতে চাই না। যেটা আমি বললাম শুরুতে যে আমাদের রাজনৈতিক কালচারে অনেক বড় পরিবর্তন হয়েছে, নাহলে এরকম একটা নির্বাচন এনসিপি, জামাত ইসলামী বা বিএনপি একটা ভঙ্গুর যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেভাবে আমরা কথাবার্তা দেখেছি, কিন্তু রাজনৈতিক দলগুলোর কনসেনসাস না হলে এই গভর্নমেন্ট, এই পুলিশ, এই আর্মির প্রতি না একটু আমি রেসপেক্টটা বেশি রাখলাম, এই ইলেকশন ডেলিভার করতে পারতো না। তার মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ওই সহনশীলতা দেখিয়েছিল যে জাতির প্রয়োজনে একটা নির্বাচন দরকার, এবং হয়তোবা আর একটু ভোট বেশি পড়লে আমরা আরও খুশি হতাম, কিছু কিছু তৈরি না হলে আরও বেশি খুশি হতাম, কিন্তু নির্বাচন একটা হয়েছে। তার মানে রাজনৈতিক যে সংস্কৃতির যে জায়গাটা তাহসিন বলার চেষ্টা করছিল যে সংবিধানের থেকে মধ্য থেকে নির্বাচন করব, তার বাইরে গিয়ে আমরা দেখেছি যে এখন যে মমত্ববোধ রাষ্ট্রের প্রতি, জনগণের প্রতি, গণতান্ত্রিক উত্তরণের প্রতি, সেটা কিন্তু ক্রেডিট রাজনীতিবিদদের দিতে হবে এই নির্বাচনে। এবং নির্বাচনের আগে আমরা এই প্রধান যে দুটি জোট, তাদের যে উত্তাপ ছড়াতে দেখেছি স্টেজে, তুই পর্যন্ত শব্দ চলে আসছে জামাত ইসলামের কাছ থেকে, কিন্তু যখন ভোটের সময়টা আসলো এবং ভোটের ফলাফল 1-2 ঘন্টা একটু বোধহয় একটু টেনশন ছিল, 11টা 12টা যতক্ষণ পর্যন্ত জামাত, এবং আমি এখানে নাহিদকেও দেখেছি, সো অন্যান্যরাও ছিল, মামুনুল হক সাহেবও ছিল, তখন পর্যন্ত এক ধরনের একটা উত্তেজনা ছিল, বাট এটা কিন্তু মেনে নিয়েছে, এবং এটাই তো আমরা দেখতে চাই। হয়তোবা এটা নিয়ে অনেক ডিবেট হবে, সারা পৃথিবীর ইলেকশন নিয়ে কথা হয়, আমেরিকান ইলেকশন নিয়ে কথা হয়, তার মানে যেটা আমি সেট করতে চাচ্ছি, এটা এক্সাম্পল সেট হয়েছে যে ইলেকশনের মতো ঘটনাও আমাদের রাজনীতিবিদরা বা এখনকার যে রাজনীতির পরিশীলতা, সেই মাত্রাটা খুব সহনশীল মাত্রায় থেকে এই নির্বাচন হয়েছে।
এখন যে আলোচনাটা হচ্ছে, যেটা আপনি বললেন যে বিএনপির পজিশন কি, যেমন কায়েম ভাই যে কথাটা বললো বা তাসিন যেটা বললো যে একটা হ্যাঁ না ভোট হয়েছে, একদম খুব কনস্টিটিউশনালি গেলে একটা এ ধরনের এথিক্যাল পজিশন ক্রিয়েট করে, আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে আমি যেভাবে দেখি যে একটা নৈতিক জায়গা এটা তৈরি করে। কনস্টিটিউশনালি গেলে এটা ঠিক কতটুকু টেকে তার একটা প্রশ্ন থেকে যাবে। আবার যখন আপনি প্রশ্নটা করলেন তাহসিনকে, এটা বোধহয় ওকে করলেন, যে সরকার যে প্রক্রিয়া গঠন হয়েছিল, কায়েম ভাই একটু টাস্ক করলেন, তখন তো আমরা সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট নিয়েছি বা ওটা কনস্টিটিউশনের মধ্যে থাকতে চেয়েছি। পুরো সরকারটা আপনি পরিচালনা করলেন কনস্টিটিউশনের 93 কনভেনশনের ধারা বলতে একটু ভয় লাগে, সো 93 বোধ হয় কনস্টিটিউশনের, এবং সেটা দিয়ে আপনি মোটা দাগে কিন্তু পুরো 18 মাস সরকার চালিয়েছেন। তারপরে আপনার ফাইনাল স্টেজে এসে আপনাকে বলা আছে যে 12 তারিখের পর, অর্থাৎ প্রথম অধিবেশন থেকে আপনি 30 দিনের মধ্যে এই সব কিছুকে আপনার ভেটিং করতে হবে। এটা ঠিক যে বিএনপি যে 31 দফা এবং তার ভিত্তি তাদের যে সংস্কার প্রস্তাব, এবং সেখানে একটা জায়গা কিন্তু তারা বারবারই ক্লিয়ার করেছে যে আমরা আমাদের যে সংস্কার ভাবনা সেটা দিয়ে করবো। এবং এক ধরনের আপনি নানানভাবে দেখতে পারেন, জামাতকে এই প্রস্তাব বাস্তবায়ন হওয়ার আগেই তাদের যে 31 দফার প্রস্তাব ছিল যে আমরা বিরোধী দলকে ডেপুটি স্পিকার পোস্ট দিতে চাই, বিএনপির যে 31 দফা সেটি জুলাই অভ্যুত্থানের আগের দফা, আগের ফলে আগের দফার জুলাই অভ্যুত্থানের পরে প্রেক্ষাপট অনেকটা পাল্টে তো গেছে। জুলাই 31 দফার মধ্যে তো আপনার অর্থনীতি, সমাজনীতি সবকিছু আছে। আমি পলিটিক্যাল রিফর্মের কথা বলছি, তারা মেনেই আমার ধারণা যে আজকে কি বলে ডিপটি স্পিকার পোস্টটা দিল, আমি এগুলোকে পজিটিভলি দেখতে চাই। আর এবং এই ডিবেটটা যেটা হচ্ছে এখন, আসি যে বিএনপিটা করবে কিনা, জি একটু ছোট করবে কিনা, সেই করবে কিনা আমি আশা রাখতে চাই যে বিএনপি করবে। এ কারণে যে হয়তোবা, কারণ আপনি যদি ওই ডিবেটটা করি আমরা আবার, যে এই সংবিধান সংস্কার কমিশনের যে শপথ, সেটা কি বলছে যে এখন না, এটা কনস্টিটিউশন করে কনস্টিটিউশনের মধ্য থেকে এই জিনিসগুলো সব কিছু তো রেডিফাই করতে হবে আসলে এই 30 দিনের মধ্যে। তার মানে আপনি বলছেন যে বিএনপি এমন হতে পারে যে সংবিধান সংস্কার করে এই ধরনের একটি পরিষদ গঠনের প্রক্রিয়া করে তারপরে একটা জিনিস ঠিক, আপনি কিন্তু অন্য হয়তো তাহসিন যেভাবে দেখছে, কিন্তু আমি যদি বিএনপির পার্সপেক্টিভ থেকে দেখি, সেটা হচ্ছে যে ওভারহেলমিং মেজরিটি পাওয়ার আমার কোনো অপরাধ না। এবং বিএনপি বারবারই যেমন বললো যে গণভোট নিয়েও তাদের একটা বক্তব্য ছিল, একটা পর্যায়ে মেনে নিতে হয়েছে বিএনপি, কিন্তু বিএনপি গণভোট নিয়ে ভোটও চেয়েছে বিএনপি, এবং গণভোটের নৈতিকতার জায়গাটা তাহলে একটু পরে হয়তো ফ্লোর দিবেন আপনি। জি, আমি আপনার কাছে আবারও আসছি, তাহলে এর আগে আর আমরা একটু বিরতি নিয়ে আসি, দর্শক সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। হাসনাত কাইম, একটু আপনার কাছ থেকে শুরুতে যাই। আচ্ছা, আপনি আচ্ছা ঠিক আছে, আপনার প্রসঙ্গে আপনি যেটি এটা একটা জিনিস, আর সংবিধানের যে জায়গাটা আপনাকে তো পুরোটা একবারে টু ভেরি অনেস্ট, এটা নিশ্চয়ই আমি চাই না যে বিএনপি এটা করুক, বাট আপনাকে বিএনপির এই মেজরিটির উপর ডিপেন্ড করতে হবে। তো সেইখানে আমি দেখতে চাই যে গুডউইল, গুড স্পিরিটটা আছে। আরেকটা হচ্ছে যে কথাটা আমরা বলছিলাম যে 31 দফা তাদের পুরো সংস্কার প্রক্রিয়া, অর্থনীতি, সমাজনীতি সব মিলে যেটাকে ট্রান্সলেট করেছে এসে আপনার ইস্তেহারে, এবং ইস্তেহার বাস্তবায়নের দিকেও বোধহয় খুব রেয়ার গভর্নমেন্ট এরকম অ্যাকশন নিয়েছে, সেটাও একটা পজিটিভ দিক। আমার ধারণা যেটা আমি বললাম যে সংসদ চালু হলে এবং তারপরে যখন এই ডিবেটগুলো হবে তার ভিত্তিতে বিএনপি যাবে। কিন্তু একটা জিনিস ঠিক, সেটা হচ্ছে যে সংবিধান সংস্কারের কমিশনের যে আলোচনাটা, এটা প্রথম থেকেই বলে আসছে, বাট যতদূর উনি এটা ভালো বলতে পারবেন, বাট আমার যেটা যতটুকু আমি মনে করি সেটা হচ্ছে যে এই আইনগুলো অ্যামেন্ডমেন্ট করে গেলে সেটা বরং বেটার হবে। কারণ প্রথমে আপনি তো এই জিনিসগুলোকে রেটিফাই করতে হবে, গভর্নমেন্ট, ভোট, কমিশন টমিশন সব কিছু। আর নোট অফ ডিসেন্ট যেটা ছিল আর একটা পজিশন, বাট সংসদ বসলে মেজরিটির ভিত্তিতেই শুধু না, একটা সরকার সেই গুডউইলটা শো করবে এবং তাদের মতো করে করবে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে যেটা আমি বারবার যেটা বলার চেষ্টা করছি, যে এই রাজনৈতিক দলগুলো যেখানে রাষ্ট্রকে নিয়ে এসছে এবং এই ধরনের ডিবেট যদি চলতে থাকে, হয়তোবা বিএনপি তাদের মতো করে করতে চাইবে, কিন্তু সেখানে হয়তো বিএনপিকেও ছাড় দিতে হবে, এই রাজনৈতিক দলগুলোকে দিতে হবে। কিন্তু বাংলাদেশ যে এগুচ্ছে রাজনৈতিকভাবে বা আমাদের এখানে যে সংস্কার হবে অনেক ক্ষেত্রে, এটা নিয়ে কিন্তু আমার কোনো সন্দেহ নেই। জি, অ্যাডভোকেট হাসনাত কাইম, আপনার কাছ থেকে জানতে চাই, যেটি জুলাই সনদে আপনি নোট অফ ডিসেন্টের কথা বলছিলেন বা আলোচনা এসছে, নোট অফ ডিসেন্ট বিএনপির থাকার পরও সরকার যদি সেটিকে বিএনপির আপত্তি সত্ত্বেও গণভোটের প্রশ্নে গিয়ে পরিবর্তন করতে পারে, তাহলে বিএনপি তো সেটি এখন না মানতেই পারে, তাতে খুব একটা কি নৈতিকভাবে স্খলন হয়? আমি ওই যে অসঙ্গতির কথাটা প্রথমেই বলছিলাম, এখানে অনেকগুলো অসঙ্গতি নিয়েই আসলে এগুইছি, আমরা শেষ করতে পারি নাই। কিন্তু আমি মনে করি যে আসলে ওই যে এটা ওকালতি ভাষার মতো হয়ে যাবে বা আইন ইন্টারপ্রিটেশনের মতো হয়, যে আপনি যত আগাইতে থাকেন পেছনের জায়গাগুলি রিজলভ হয়েছে এরকম করে দূরে দূরে ধরতে হয়। যদি না ধরতে পারেন তাইলে আসলে এই ডিসপিউটগুলির আসলে সমাধান হয় না। আমি যেভাবে দেখি, ধরেন বিএনপির একটা 31 দফা ছিল, অন্যান্য আমাদের একটা 14 দফা ছিল,
গণতন্ত্র মঞ্চেরও একটা 31 দফা ছিল ওদের সাথে যখন আমরা আসলে এসছি। পুরো সমস্ত রাজনৈতিক দলে 31 দফা কিংবা আমাদের 31 দফা, আমাদের অরিজিনাল 14 দফা কিংবা রাষ্ট্র সংস্কারের রাজনীতি, ছাত্ররা যখন আসলে মাঠে গেছে তাদের সাথে আসলে জনগণের যে সম্প্রীতি, এইটার একটা কমন জায়গা ছিল এরকম যে আমরা সংবিধানটার এইটুকু পরিবর্তন করব যাতে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা আসলে হাসিনার মতো আসলে ক্ষমতাটা পাবে না, যে ক্ষমতাটা দিয়ে সে আসলে মানুষের আশা আকাঙ্ক্ষাকে ও যেরকম বলছে যে সংবিধানের দোহাই দিয়ে একা একা নির্বাচন করে ফেলতে পারবে, সেই নির্বাচন বৈধতা পাওয়া যাবে, এরকম ঘটবে না। এইটা হচ্ছে আসলে কমন আকাঙ্ক্ষার জায়গা। এখন এই কোর জায়গাটার ব্যাপারে ধরেন আমাদের অনেক টেকনিক্যাল পার্থক্য আছে, কোনোটা আমরা আগে করতে চাই, কোনোটা পরে করতে চাই, কিন্তু আমরা এই ঐক্যমত কমিশনে কিংবা পুরো অবস্থার মধ্যে আমরা একটা অবস্থান নিয়েছিলাম যে কমন মিনিমাম 14 হবে। ধরেন 5টা বিষয় আমরা একমত হয়েছি, 5টা বিষয় আমরা আসলে করি, আর এইটা এমনভাবে করি যাতে আসলে এটা সাস্টেনেবল হয়। এইটাকে আসলে একজন মানে আমাদের এখানে যেটা হয়, আমি কালকেও বলছি কথা কোথায় জন্য, যে আমাদের এখানে তো সবগুলি ভালো জিনিসকে আমরা প্রায় নষ্ট করে ফেলে আর কি। ধরেন লিগ্যাল অ্যাক্টিভিজমের নামে এখন একটা মামলা টুকে দিল, যারা করছে তারা কিংবা যারা করাইছে তাদের ধরেন একটা আছে, কিন্তু এগুলি হচ্ছে কি যে কতগুলো জায়গাকে আমরা চাইছিলাম এরকম করা যে যখন আপনি পিপলের ম্যান্ডেট নিয়ে এটা আপনি করবেন তখন আসলে আদালতের দায়িত্ব হচ্ছে পিপলের ম্যান্ডেটটাকে আসলে পাহারা দেওয়ার। আদালত যে এখন ধরেন 72-এর সংবিধানকে রক্ষা করে, এটা কেন করে? করে হচ্ছে তার কাছে এটাই সংবিধান হিসাবে আছে। যখন এটা রিফর্ম হবে এবং এটা উইথ দ্য কনসেন্ট অফ পিপল হবে, তখন আদালতের দায়িত্ব হবে আসলে রিফর্মড যে কনস্টিটিউশনটা থাকবে এইটার আলোকে আসলে এইটাকে রক্ষা করা। এরকম একটা চেঞ্জের কথা আমরা বলছিলাম, যেটার জন্য আমরা সংস্কার পরিষদের কনসেপ্টটা নিয়ে কাজ করছি। এখন এটা নিয়ে হইতে পারে ভিন্নমত হইতে পারে, কিংবা মামুন যেটা বলছে আমি এখনও মনে করি যে হ্যাঁ, তারা যদি মনে করে যে সংসদে গিয়ে তারপর এটাকে রেটিফাই করে তারপর এটা তারা করবে, আমার কাছে যেটা মনে হয় যে এটা করতেই পারে। ধরেন সে একমত হইল না, এখানে অসঙ্গতি আছে বলল, সেটা হইলে করা উচিত হচ্ছে এরকম একটা অবস্থান নেওয়া উচিত যে মানুষ যেন আপনাকে আসলে মনে না করে আপনার আচরণ থেকে যে আপনি আসলে কোনো একটা জিগজ্যাগ করতেছেন। আপনি প্রথম দিন আলোচনায় গেলেন, গিয়ে শপথ নিতে গিয়ে তারপরে তর্কটা তুললেন, তার আগে তো আপনি বিরোধী দলের সাথে আলাপ করতে গেছেন রে ভাই, তো সেখানে আলাপটা করে আসেন, সবাই মিলে করেন। কিংবা এইবার যে আদালতে যারা গেল তার মধ্যে কেন রে ভাই বিএনপির দুজন মানে এরকম পরিচিত দুজন নেতাকে কেন পাঠাইতে হবে? তারা ধরেন করেনও যদি, তাহলে তো আসলে আরও অ্যাক্টিভিস্টদেরই পাঠাইতে পারেন। দুজন এরকম বিএনপির পোর্টফোলিও ধারণ করে এরকম মানুষকে আপনি কেন এটা করতে পাঠাচ্ছেন? আমি বলতেছি এইটার মধ্যে আসলে কোনো একটা বেনিফিট নেওয়ার চেষ্টা, সন্দেহ তৈরি করে এমন কিছুর, এমন একটা জিনিস তৈরি করে যেটা থেকে আপনি যে কোনো সময় শিফট করতে চান, এরকম একটা জায়গা আপনি রাখতে চান। রাজনীতিতে এটা আপনি রাখতে পারেন, কিন্তু কিছু জায়গা থাকে যেখানে আসলে এটা আপনার রাখা উচিত না। তাহসিন রিয়াজ, আপনার কাছ থেকে জানতে চাই, যেটি স্বরাষ্ট্রমন্ত্রী এখনকার এবং তখন দায়িত্ব নেওয়ার আগে 17 ফেব্রুয়ারি তিনি বলেছিলেন একটি জায়গায়, জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে সেভাবেই অক্ষরে অক্ষরে প্রতিপালন করব। এটি নির্বাচনের পরে জুলাই সনদের কথা, গণভোটে নিয়ে তারা প্রশ্ন তুলছেন। জুলাই সনদ বিএনপি মানবে, যেই জুলাই সনদে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, উচ্চকক্ষে পিআর তারা মানে না। এখন যদি তারা উচ্চকক্ষে পিআর না মানে, যেহেতু জুলাই সনদের কথা বলছে, গণভোটের তারা পক্ষে তেমন কিছু বলছে না, কি করবে এনসিপি সহ বিরোধী দল? না, কি করবে? আমি বসে বসে দেখবো। এখন এছাড়া আপনার আমি অ্যাকচুয়ালি কি উত্তর দিতে পারি এটা? দেখেন, সেন্টিমেন্ট অফ আওয়ার পিপল কি? সেন্টিমেন্ট অফ আওয়ার পিপল হচ্ছে যে মানুষের মধ্যে, আমরা একটা দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে আসছি। 16 বছর ইজ নট আ জোক ভাই। মানে উই হ্যাভ সিন সো ম্যানি সরোজ, রাইট? এত স্যাডনেস আমরা দেখছি, এত রক্ত আমরা দেখছি, পিলখানা থেকে শুরু করে শাপলা থেকে শুরু করে গুম থেকে শুরু করে সো ম্যানি ইনসিডেন্টস ভাই। এখন হয় কি দেখেন, মানে এটা আমাদের জন্য, এটা আমাদেরকে কষ্ট দেয়। আমি শিওরলি আপনাকে বলি যে বিএনপি তো আসলে ভদ্র মানুষের দল। যারা বিএনপিকে ওন করে বা বিএনপির রাজনীতিটা যারা করে, এদের চিন্তার যে জগৎটা আমার কাছে মনে হয় না যে এরা এত জটিল করে আমরা এভাবে করেই ভাবি আর কি, ভাবতে চাই যে এরা এত জটিল করে ভাবে।
এখন হয় কি আপনি যদি যে বাসনাকে ভেরি রাইটলি পয়েন্টিং করছেন, যে জিগজাগ করা আর কি, মানে ব্যাপারটা কি দেখেন আপনি, মানে আপনি এমন এমন কিছু ডিবেট হুটহাট করে নিয়ে আসলেন যেই ডিবেটগুলো আপনি মানে না মানে সোসাইটিতে না দিলেই পারতেন। এখন দেখেন মানে আমরা না ওই আলোচনা থেকে, ওই জটিল আলোচনা থেকে বের হইতে পারলাম না। আপনি যে প্রশ্নটা করলেন, দেখেন জুলাই সনদ তারা মানবে, রাইট, খুবই ভালো মানবে। এখন রেফারেন্ডাম যে হবে, আচ্ছা রেফারেন্ডাম কি, যেমন ধরেন বিএনপির পক্ষ থেকে একটা আর্গুমেন্ট কিন্তু সবসময় আসে যে আমি 2/3 মেজরিটি পাইছি। ভেরি ওয়েল, 2/3 মেজরিটি পাওয়াটা যেমন স্যার বলেছেন এটা অবশ্যই দোষের কিছু না, উই আর অ্যাপ্রিসিয়েটিং। এখন দেখেন আপনি 2/3 মেজরিটি পাইছেন, এটা যেমন একটা সেলিব্রেটিং পয়েন্ট, রেফারেন্ডামটা কি সেলিব্রেটিং পয়েন্ট না? 2/3 মেজরিটি যদি ম্যান্ডেট হয়, রেফারেন্ডামটা কি ম্যান্ডেট না? রেফারেন্ডাম তো ডিরেক্ট ম্যান্ডেট। এবং রেফারেন্ডামের হিস্ট্রি যদি আপনি দেখেন, বাংলাদেশের রেফারেন্ডামের হিস্ট্রি যদি আপনি দেখেন, এটা তো মানে এটা তো গতানুগতিক ভোট থেকে ভিন্ন একটা ভোট। এবং যেই ভোটটা আপনি দেন এটা চিন্তা করে, এটা মাথায় নিয়ে যে রাষ্ট্রের কিছু মৌলিক পরিবর্তন আপনি চান, আমরা এই প্রশ্নটাই তো আনতে পারতাম, তাই না? আমরা বলতে পারতাম ঠিক আছে আমাদের কোনো আলাপ আলোচনার দরকার নেই, আমরা টেবিলে দেখেন আমরা কিন্তু ওই জায়গাটাতেই গেছি দিন শেষে। আমরা এখানে 5 জন মিলে বসছি, তাহলে ঠিক আছে আমরা 5 জন মিলে আমরা একটা সিদ্ধান্ত নিলাম, আমরা মানে যখন পার্লামেন্ট গঠিত হবে পার্লামেন্টে গিয়ে আমরা ধরেন XYZ আমি কোনো একটা কাজ করব, সিদ্ধান্তটা নিলাম না? তাহলে এতটুকু কি ইনাফ ছিল না? আজকে যে জায়গাটা আমরা দাঁড়িয়েছি এতটুকুই ইনাফ ছিল। তাহলে রেফারেন্ডামটা এখানে পুশ করা হইলো কেন? এই যে 4টা কাজ আমরা করব বা একটা কাজ আমরা করব, না না আমি জাস্ট লাস্ট লাইনটা বলি ভাই, যে এই কাজটা যে আমরা করব এটা যাতে পাবলিক ম্যান্ডেট দ্বারা সিকিউরড হয়। আপনি যদি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এটা বলতে না পারেন যে কই ভাই আমি তো ওই দিন আসলে চা খাইছিলাম, চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশানো ছিল, আর আমি ভাই মাতাল ছিলাম বলে ফেলছি, আর আমি করবো না, এটা ইউ ক্যান নট সে। আপনি এটা বলতে যেন না পারেন। দিস ইজ ওয়াই আপনার 2/3 মেজরিটির যেমন রেফারেন্ডাম, এরকম মানে মেজরিটি আপনার এটাকে সিকিউর করার জন্য একটা রেফারেন্ডাম করা হইলো। এবং আপনি আদালতের প্রশ্ন করছেন না, আদালতে যদি এই আলাপটা যায় তাহলে আদালতের কাছে এত বড় একটা গণভোট হলো, এই রেফারেন্ডামটা কি সেখানে ম্যাটার করবে না? আপনি কি আদালত কি চাইলেই এত বড় একটা মানুষের সমর্থন কি তারা কি ডিনাই করে ফেলতে পারবে? এই প্রশ্নগুলো তো থেকে যাবে, তাই না? তো এই প্রশ্নগুলো ডেফিনেটলি আদালত, উচ্চ আদালত এটাকে নিয়ে সেভাবে করে ডিল করবেন। যে ডক্টর আব্দুল আল মামুন, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি বিএনপির আগের নোট অফ ডিসেন্ট ছিল জুলাই সনদে, এটিও সত্যি। আবার গণভোটের প্রশ্ন দেওয়ার পরে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে যে বিএনপির অবস্থান ছিল, বিএনপি চেয়ারম্যান এবং সালাউদ্দিন আহমেদ সহ মির্জা ফখরুল ইসলাম তারাও বলেছেন ভোট চেয়েছেন হ্যাঁ ভোটের পক্ষে। তার মানে সবশেষ অবস্থাটাই কি, ঘোষণাটা কি চূড়ান্ত অবস্থান জনগণ মেনে নেবে না? আবার সেই হিসাবে বিএনপিকে ভোট দিয়েছে এমনটি বলাটা কি অন্যায় হবে? সেটি যদি হয় তাহলে কি এখন আবার গণভোট নিয়ে প্রশ্ন করা এক ধরনের প্রতারণা না? সেটা বোধহয় না, কারণ বিএনপি মানুষ গণভোট বিএনপি চেয়েছে জন্য যেভাবে জুলাই সনদ আছে এটা বাস্তবায়ন করবে যারা বিএনপিকে ভোট দিয়েছে, আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না। এবং বিএনপি বলছে তাদের মতো করে আমি সংস্কার করব। এবং আরেকটা জিনিস ধরে নেই, কথার কথা যেটা তাহসিন বলছিল যে ডিবেট হচ্ছে সংবিধানে, আমরা মানলাম একটা জিনিস এবং তারপরে ডিবেটে গেলাম এবং ধরে নিলাম হাইপোথেটিক্যালি যে সংবিধান সংস্কার কমিশন গঠিত হয়েছে, কয়েকদিন পরে সংবিধান সংস্কার করে সবাই শপথ নিয়েছে, সেখানে কি ডিবেট হবে না, নাকি জুলাই সনদে যা লেখা আছে সবগুলো পাস হয়ে যাবে? কোনটা হতেই পারে, হবে না। তাহলে তার মানে আপনি এমন বলা তো যাবে না যে ফুল স্টপ, যে জুলাই সনদ যেভাবে আছে ওইভাবেই বাস্তবায়ন হবে। বরং আমি কায়েম ভাই মাথা থাকাচ্ছে কেন জানি না, এবং তার কাছে আমি একটু যাই, সেটা হচ্ছে বেস্ট পন্থা কি হতে পারতো, যে পয়েন্টগুলো আমরা এগ্রি করছি কিপ ইট সেপারেট, এটা যাবেই না কোথাও, এটা এগ্রিড যে আমরা সবাই মিলে ঠিক আছে আমরা এটা মেনে নিলাম, দেন আমরা অন্যটাতে যেতাম। তালগোল কিন্তু ভালোই পাকিয়েছে এবং এখন আর এই আলোচনা যেতে চাই না যে লিঙ্গার করা ভোট টোট এই বিষয়গুলো আমরা উতরে গেছি, পজিটিভলি দেখতে চাই। তাহলে সেই প্রক্রিয়া আপনি জাননি, একটা রাজনৈতিক দলের অবস্থান ছিল, আমি বলছি না সম্ভাব্য, সবাই বলছিলেন যে তারা সম্ভাব্য রাজনৈতিক দল যারা ক্ষমতায় যাবে, এবং মোটামুটি বোঝা যাচ্ছিল। আমি এনসিপি বা জামাতের রিপোর্টকে ছোট করে দেখছি না, বাট সেটাই হয়েছে। এরপরে ধরেন যে বারবারই বলা হচ্ছিল, ইভেন ফ্রম মেনি কমেন্টেটার্স ইনক্লুডিং মি, যেটা অনেক উচ্চাভিলাষী হয়ে যাচ্ছে, অনেক উচ্চাভিলাষী পরিকল্পনা, আপনার ইনস্টিটিউশনগুলো রেডি আছে কিনা, আপনি কোর্টের পার্সপেক্টিভটা আমি বাদই দিলাম, ওটাতে একটু পরে আসবো, সেটা রেডি আছে কিনা, এটা করা যাবে কিনা, এর সঙ্গে অন্যান্য যেভাবে সব কিছু ধ্বংস হয়েছে, অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, এমপ্লয়মেন্ট, অনেক কিছু আছে, সেগুলো রেখে এরকম কতদূর আগানো যাবে। আবার যখন আপনি টাইম বাউন্ড করে দিলেন, সবচেয়ে বড় জায়গাটা কিন্তু এটা হয়ে গেল যে আপনাকে 180 ডেজের মধ্যে করতে হবে। এইটা একদম পার্লামেন্টারি সুপ্রিমেসির একদম এগেনস্টের একটা বক্তব্য, ইউ কান্ট বাইন্ড দ্যাট।
যেমন তাসিন বললো যে কোনো কোনো দেশে লিখিত সংবিধান থাকে না, বাট সেটা রুলসের ভিত্তিতে অথবা বাইন্ড করা থাকে না, বাট প্রত্যেকটাই লিখিত আকারে ছোট ছোট পৃষ্ঠা, চ্যাপ্টার, কোর্টের অর্ডার, কনসেনসাস, এগুলোর মাধ্যমে ইউকের কথা হয়তো ও বলতে চেয়েছে, বাট সেটাও কম্পাইল করলেই কিন্তু কনস্টিটিউশন হয়ে যাবে। তারপরে তো সুপ্রিমেসিকে কোনোভাবেই অবস্ট্রাক্ট করতে পারেন না, সেটা আপনি করতে গেছেন, আচ্ছা গেলেন আপনি সেটা করতে করতে। এরপর আসেন কোর্টে। আমি তাহসিনের প্রতি রেসপেক্ট রেখেই বলছি, আমার ভুলও হতে পারে, সেটা হচ্ছে যে কোর্ট তো আর দেখবে না যে কত মানুষ ভোট দিয়েছে, কোর্ট তো চলবে যেটা কারণ বলবো আমি 72 বা যেটা ধরে চাই, কোর্ট তো যাবে আসলে কত পার্সেন্ট ভোট পেয়েছেন, ওই ডিবেট হতে পারবো আরো অন্য সময় করবো, ওটাতে দেখবে না। তার মানে অনেকগুলো ফ্রন্ট আপনি নিজেই ওপেন করে রেখে দিয়েছেন এবং এক ধরনের চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আমি বলছি না যে বিএনপি কোনো রকম পাশ কাটানোর জন্য, যেটা কায়েম ভাই বললো, আমি ওনার সঙ্গে রেসপেক্টফুলি দ্বিমত পোষণ করি যে এটা পাশ কাটিয়ে নির্বাচন বা জিগজ্যাগ করা সেটা অন্য প্রক্রিয়া, বাট এই ফ্রন্ট এমনিতেই ওপেন হয়ে আছে, কোর্ট ওপেন হয়ে আছে, আপনার আর্টিকেল 93 ওপেন হয়ে আছে, আপনি সুপ্রিমেসি ওপেন হয়ে আছে, আপনার সংবিধান শপথ ওপেন হয়ে আছে, কিন্তু আপনি যেটা করতে চেয়েছেন এটা পপুলার গেম তৈরি করতে চেয়েছেন। আমি আলী রিয়াজ স্যারের সাথে রেসপেক্টফুলি বলি, উনি দেখলে বলুন যে মামুন এই কথা বলছে, বাট হি ওয়াজ টু মাচ ডমিনেটিং। আমার অ্যাট দ্য এন্ড মনে হচ্ছে পার্টিকুলারলি কিভাবে বাস্তবায়ন হবে এটা, সেই জায়গাটাতে ফ্লোজগুলো থাকার কারণে এই সমস্যাটা হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে যেটা পিআর এর কথা আমরা বলছি, যে পিআর যেমন আমি বললাম তো স্টেপ বাই স্টেপ যে এই যে উন্নতিগুলো দেখছি, প্রতিদিন ডেভেলপমেন্ট দেখছি, একজনের বাসায় যাওয়া, ইফতার করতে যাওয়া, হয়তো বা কায়েম ভাই যেটা বললো যে আলোচনাটা আরো হবে, এবং আমি দেখতে চাই যে সেই আলোচনাটা হবে এবং সেইভাবে হবে। কিন্তু এটা ঠিক যে কথাটা দিয়ে আপনার শুরু করলেন, আমি শেষ করি যে বিএনপিকে যারা ভোট দিয়েছে সম্ভবত তারা বিশ্বাস করে যে বিএনপি বিএনপির মতো করে যে কমিটমেন্ট সেভাবে তারা বাস্তবায়ন তাহলে করবে। হ্যাঁ একই ভোট সাথে কারা দিয়েছে? যাচ্ছি, আপনি তো ইথিক্যালি বার্ন করছেন বিএনপিকে, সেটা তারা ওর ফ্রেমওয়ার্ক না, থেকে তাহলে করবে। আপনি যে জনগণের কথা বলছেন বিএনপি আমি- বিএনপির মতো করে করবে, তাহলে হ্যাঁ ভোট কারা দিয়েছে? বিএনপি তো কাউন্ট করছে যে হ্যাঁ ভোট তাকে যে ম্যান্ডেট দিয়েছে তার পক্ষে দিয়েছে। আরে ভাই, জুলাই সনদ তো আপনার যে ডকুমেন্টে আপনি ঠিকমতো ফ্রেম করতে পারেননি, আপনি যেভাবে কোশ্চেন দিয়েছেন। লেট মি আস্ক ইউ, আমি তাহসিনকেও অনবোর্ড করতে চাই, ওনাকে করতে চাই, কত পার্সেন্ট মানুষ এই সনদ পড়ে ভোট দিয়েছে বলেন? কত সেটি পার্সেন্ট মানুষ? আপেক্ষিক আসলে বিষয়। না ঠিক না, আপনি বলেন, বা ধরেন আমাদের 2-4 জন টকশো করার বাইরে অনেক ওর দলের না, এখন যেহেতু ভোট দিয়েছে, মানুষ ধরে নিতে হবে শতভাগ মানুষই পড়ে দিয়েছে, কারণ এর বাইরে আমাদের রেখে দিয়েছি যে সংসদে এই বিষয়গুলো আলোচনা হবে। সেম কোশ্চেন আরেকটা কিন্তু থেকে যায়, ধরেন কতজন মানুষ তাহলে বিএনপির 31 দফা পরে ভোট দিল বা অন্য দলের সেটিও party প্রশ্ন, 68 মানে দফা সেটি পরে ভোট আপনি দিল। totally agree হয়ে যাবে। তার মানে ওই জায়গাটাতে এনসিপি মানুষ যেহেতু ভোট দিয়েছে, তার মানে ধরে নিতে হবে তারা এটি জেনে বুঝেই ভোট দিয়েছে। সংসদ সদস্যদের রোলটা, যে এখানে এনসিপি থেকে যে ছেলেগুলো জিতে এসছে, আই অ্যাপ্রিশিয়েট, প্রত্যেকটা ছেলে ব্রাইট, তারা জামাত থেকে যারা জিতে এসছে, বিএনপির যে এমপিরা জিতে এসছে, আপনাকে তো প্ল্যাটফর্ম দিতে হবে, আপনি কি যা দিল অ্যাপ্রুভ করে দিবেন নাকি? আর এটা তো উল্টো ঠিক কালচারালি, যে আপনি আগে গণভোট করে বাইন্ড করার চেষ্টা করছেন, এটা কমপ্লিট ভায়োলেশন অফ কনস্টিটিউশনাল সুপ্রিমেসি। সেটা তাহলে আপনি সে করতে পারেন গণভোটের না। পক্ষে কেন বিএনপি ক্যাম্পেইন? কোর্স, কারণ আপনি যদি এথিক্যালি বাইন্ড হয়ে আপনি যদি মনে করেন যে আমি না, তাহলে তো আগে থেকেই না ভোট কোনোভাবেই campaign আমি করতে দুটো সেপারেট জিনিস। সেটি কেমন যে না ভোট বিএনপি ক্যাম্পেইন করলে বিএনপি লস হতে বলে পারে, যে সে আমি কারণে আমার মতো করে কনস্টিটিউশন বাস্তবায়ন করবো দাবিগুলো, এবং আপনারা আমাকে ভোট দিলে এটা আরো বেশি করে করবো, বা আমার একটা নৈতিক জায়গাটা আপনারা শক্ত করলেন। এতটা স্পষ্ট তো করেনি ভোটের আগে। না কেন, ভোটের আগে বিএনপি তারা বারবার বলছে তারা হ্যাঁ পক্ষে ভোট চেয়েছে। আমি আমার মতো করে সংস্কার করবো, সেই জন্য হ্যাঁ পক্ষে ভোট চেয়েছি আমি। না, সেটি বলেনি, তারা গণভোটে হ্যাঁ পক্ষে ভোট চেয়েছে। ভাই, জুলাই সনদে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল। কেন নোট অফ ডিসেন্ট দিবে? এবং তারা, আমি তো বলছি যে বিএনপি প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত বলেছে যে আমি আমার মতো করে সংস্কার করবো। আপনি গণভোট আমাকে দিয়েছেন, আমি গণভোটে বলছি, আমি ধরে নিচ্ছি যে আমি যে হ্যাঁ ভোট দিয়েছেন আমার মতো করে সংস্কার হবে। এটা তো স্বাভাবিক বিষয়, এটা তো কোনো দ্বৈততার বিষয় না। হাবুট তো সেটি না, হাবুটে তো কিছু সুনির্দিষ্ট পয়েন্ট রেজ করে দেওয়া হয়েছে, সেখানে মানুষ কথা যে সম্মতি আপনি এই দিয়েছে। পয়েন্টগুলো দিয়েছেন, বাট আমি জুলাই সনদে এটা করেছি, তার ভিত্তিতে গণভোট হয়েছে। আমরা আলোচনা আবার জুলাই সনদের সামারি আপনি করে নিয়ে সামারি আসছেন। আমরা আলোচনা আবারও ফিরছি, দর্শক সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। অ্যাডভোকেট হাসনাত কাইম, একটু আপনার কাছ থেকে দিয়ে শুরু করি। জুলাই সনদ, মানে যেটি নিয়ে আলোচনা হচ্ছিল, যে জুলাই সনদের স্বাক্ষরের পরে আবার এই যে গণভোটের প্রশ্ন পাল্টে যাওয়া, বিএনপি শুরুতে সেটি নিয়ে এক ধরনের আপত্তিও জানিয়েছিল, পরে আবার হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইনও চালিয়েছে। এই যে প্রশ্ন পাল্টে যাওয়াই কি এখনকার অনিশ্চয়তার কারণ বলে মনে করেন? অনেকাংশে এগুলি, মানে এটা পাল্টে যাওয়াতে বলবো না, কিন্তু আমি বলবো যে আসলে আমাদের অনেকগুলো বিষয়ে আরেকটু সময় নিয়ে এবং এই পার্টিগুলি নিজেদের ইগোর জায়গাটা ছেড়ে এটা ন্যাশনাল ইন্টারেস্টে জিনিসগুলি সমাধানের জন্য আরেকটু উদার হইলে এই সমস্যাগুলি আসলে হইতো না। প্রত্যেকটা অংশ থেকে এক ধরনের বড় দলগুলি, যেমন আমি বলি যে বিএনপির জায়গা থেকে এটা একটা একাডেমিক আলাপ হয়ে যায়, যে বিএনপির জায়গা থেকে যিনি আসলে কনস্টিটিউশনাল ইস্যুটা ডিল করলেন, আমাকে আগাগোড়া মনে হয়েছে যে উনি একটা আমলাতান্ত্রিক অ্যাটিচিউড থেকে কনস্টিটিউশন দেখছেন। কনস্টিটিউশনকে একজন পলিটিশিয়ান দেখে একটা পলিটিক্যাল
সেটেলমেন্টের ডকুমেন্ট হিসাবে। একজন উকিল দেখে হচ্ছে তার মামলার আসলে তার ওই মানে এই মামলার জন্য যেভাবে ইন্টারপ্রিট করে সেই ইন্টারপ্রিটেশনের জায়গা থেকে, সোশ্যাল অ্যাক্টিভিস্টটা থেকে এক জায়গা থেকে। কিন্তু আমি যেটা দেখছি যে এইখানে এইটাকে একটা পুরো ব্যুরোক্রেটিক অ্যাটিটিউড আর হচ্ছে এটা পলিটিক্সটাকে আসলে মূল কেন্দ্রের মধ্যে আনা হয় নাই। পলিটিক্সের মধ্যে অভ্যুত্থানের পরে যে সবাই মিলে একটা রুলস অফ গেমস আমরা ঠিক করতেছি যে আমরা ভবিষ্যতে বিরোধিতা করব, কিন্তু কিভাবে বিরোধিতা করব। যুদ্ধ যেরকম করে যে যুদ্ধের সময় অন্তত যে আহত লোকটা কী চিকিৎসা পাবে এটা তো মেনে নিয়ে তারপরে মানুষ যুদ্ধটা করে যে সিভিলিয়ানের উপরে আমি মারবো না। জি, যে কারণে আরো জটিল তো পরিস্থিতি। সংবিধান যখন নিয়ে আলাপ করে তখন তো মানুষ ঠিক করে যে আসলে আজকে আমি পজিশনে যাব, কালকে অপোজিশনে যাব, ভবিষ্যতের বাংলাদেশে আসলে কি কি জিনিসকে আসলে আমাদের সুরাহা করতে হবে। সেই অ্যাটিটিউড থেকে না করে আমি ইমিডিয়েট যে পাওয়ারে যাব, তাইলে কোথায় কোথায় ওরা আমাদেরকে, যেমন আমাদেরকে আমরা কোথায় কোথায় আপনার মানে যে ভবিষ্যতের যেটা মামুন বললেন যে ধরে নিচ্ছিলাম যে বিএনপি পাওয়ারে আসবে, জি। তাহলে আমাদের তো চিন্তা ছিল যে বিএনপি পাওয়ারে এসে হাসিনা হইতে পারবে না, এটার জন্য আসলে কি কি জায়গায় তাকে আসলে সেটি তারা করবে বলে রেস্টেন করা দরকার। জি, আমি একটু আরেক মিনিট। সো আমাদের কাছে এইটা আমি যেটা বলতে চাই যে ওইটার মধ্যে ছিল সমস্যাটা, কিন্তু তাদের নিজেদের বোঝাপড়ার সমস্যাটা আমি একটু উদাহরণ দিলে বুঝবেন। ছোট করে ধরেন উচ্চ কক্ষ ভাই না, বলুক, সমস্যা নেই। একটু আপনি সরি প্লিজ ভাই প্লিজ, কোনো সমস্যা উচ্চ কক্ষ আপনি করার প্রস্তাব তো হচ্ছে বিএনপির প্রস্তাব। তো উচ্চ কক্ষ যখন আপনি যোগ করবেন তখন এটা হচ্ছে আসলে একটা কনস্টিটিউশনাল যে পাওয়ার স্ট্রাকচার এটাকে চেঞ্জ করে ফেলতেছেন। এইটা যখন আপনি অ্যামেন্ডমেন্ট আকারে করবেন তখন আমি এটা নিশ্চিত থাকেন যে এটা আসলে এই কনস্টিটিউশনের যে অ্যারেঞ্জমেন্ট এটার যে আসলে পাওয়ার স্ট্রাকচার এটার সাথে যাবে না। তাহলে আদালতে যে কেউ গেলে এটা তো বাতিল হবে। আমি এটা ওনাকে জিজ্ঞেস করছিলাম সালাউদ্দিন ভাইকে যে আপনার যে প্রস্তাব এটাও যদি আপনি সাস্টেনেবল রাখতে চান তাহলে তো আপনাকে সংস্কার পরিষদে যাইতে হবে। সো এখন মামুন যেটা বলতেছে কিংবা ওনারা যেটা বলতেছে আমি ধরে নিই যে ওনারা হয়তো সংস্কার পরিষদই করবেন। সেটা যদি করে এটাকে সংবিধানের কাবারে গিয়ে করলে ওই বিপদটা থেকে যাবে। ৭২-এর সংবিধানের আমরা কিছু কিছু জায়গা পরিবর্তন করতেছি জনগণের ম্যান্ডেটে। এইটা না হইলে আদালত ৭২-এর সংবিধানের স্পিরিটকেই মূল স্পিরিট হিসাবে ক্যারি করতে বাধ্য থাকে, ক্যারি করতে বাধ্য হবে। একদম ছোট করে তাহসিন রিয়াজ আপনার কাছ থেকে জানতে চাই, আসিফ মাহমুদ বলেছেন, আসিফ মাহমুদ সজীব ভাইয়া, জুলাই সনদের বিরুদ্ধে রায় এলে সংসদ বাতিল হয়ে যাবে। একদম ছোট করে জানতে চাইবেন কেন জুলাই সনদ বাতিল হলে এই সংসদও বাতিল হয়ে যাবে? ওই যে দেখেন এটা ফ্যাক্ট কি, ফ্যাক্ট হচ্ছে যে আপনি আসলে ইয়াটা কি নিলেন, কনসেন্টটা কোথা থেকে নির্বাচন নিলেন? তো সাংবিধানিক, কিন্তু জুলাই সনদ তো সাংবিধানিক কোনো ধারা নেই। খুবই ভাই সাংবিধানিক ধারা নাই তো, নির্বাচনটা সাংবিধানিক যে আপনি বলতেছেন এটার আদেশ জারিটা কিভাবে হয়েছে, কোন প্রসেস হয়েছে? আপনি 106 থেকে একটা অবজারভেশন নিছেন আর আপনি বলতেছেন যে জনগণ হচ্ছে সর্বভৌমতা সকল ক্ষমতার মালিক। দুইটা প্রসেসকে আপনি একটা জায়গায় নিয়ে আপনি ইন্টারিম ফর্ম করলেন। এই ইন্টারিম তো গণভোটও দিয়েছিল, গণভোট দিয়েছিল না? কাজেই দেখেন এটা একেবারে কমপ্লিটলি ছলচাতুরতা। আমি জাস্ট একটা কথা বলি, আপনি যে প্রশ্নটা করছিলেন 30 সেকেন্ডে শেষ করি। দেখেন উচ্চকক্ষের মোটিভ কি ছিল বলেন আমাকে? উচ্চকক্ষের মোটিভ ছিল চেক এন্ড ব্যালেন্স ডেভেলপ করা। মানে আপনি যদি নিজের লোকজনকে দিয়ে উচ্চকক্ষ বানান ভাই, চেক এন্ড ব্যালেন্স কই থেকে তৈরি হবে সেখানে? কাজেই আপনি সংস্কার হবে, কিন্তু এই সংস্কার জনগণের পক্ষের সংস্কার কিনা এই কোশ্চেনটা থেকে যাবে। জি, জামাতের আমি ডক্টর আব্দুল্লাহ মামুন, একটু আপনার কাছে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন সংস্কারের উপর যে গণভোট হয়েছে এর পুরোটাই মানতে হবে, এর কোনো খণ্ডিত অংশ আমরা বাস্তবায়ন দেখতে চাই না। এক ধরনের আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করার ইঙ্গিত দেখছেন কিনা? উনি ইঙ্গিত দিচ্ছে কিনা আপনি ইঙ্গিত দিচ্ছেন ঠিক বুঝলাম না, বাট আমার মনে হয় না যে সেদিকে আমরা অন্তত এনসিপি বা জামাতকে দেখতে চাই। আলোচনাটা পুরো সংসদে থাকুক এবং বিএনপি পাল্টে গেছে এই মুহূর্তে এটা কনক্লুড করা বোধহয় বিএনপির প্রতি একটু ইনজাস্টিস হবে, আমি স্পেক্টেটর হিসেবে তাই বুঝি। সময় নিয়ে সাংবিধানিক কাঠামোতে যতটা থেকে যদি বিএনপি এগোয় সেটাকে আমি ভালো প্রস্তাব মনে করি। কারণ কথার কথা বলি আমি যে উচ্চকক্ষ, প্রধানমন্ত্রীর মেয়াদ, আর্টিকেল 70, বিচার বিভাগ স্বাধীনতা, এগুলো নিয়ে বহু আলোচনা হয়েছে। আপনি যদি খুব মাইক্রোস্কোপিক অ্যানালাইসিস করেন ধরে নিলেন যে বিএনপির মতো করে হচ্ছে, তারপরে কিন্তু এই জিনিসগুলো আমাদের গণতন্ত্র এবং আমাদের প্রশাসনিক ব্যবস্থা, সরকার ব্যবস্থাকে আনডাউটেডলি ইমপ্রুভ করবে। জামাতের যে বিষয়টা সেটা দেখতে চাই যে এই ডিবেটটা হবে সংসদে। আমরা ওই বিরোধী দল দেখতে চাই না। দেশের এই আর্থসামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, ওয়ার সব কিছু মিলে আমরা দেখতে চাই যে সংসদের মধ্যে আলোচনাটা হবে এবং সেখানেই দাবি দাবা আদায়, জনগণের কণ্ঠকে সামনের দিকে তুলে ধরা এবং দায়িত্বশীল রোল প্লে করাটা আবার আমাদের কাছে দেখতে চাই। একই সাথে
যেমন পিআর এর কথাটা আসলো, যে এই মুহূর্তে এটা প্রিএমটিভ হওয়া ঠিক না, যে পিআর এ সবগুলোতেই বিএনপি এমন কাউকে দেবে যেটা একটা গার্বেজ হয়ে যাবে, সেটা আমি বিশ্বাস করতে চাই না। বাট একই সাথে যে জিনিসটা দেখতে চাই সেটা হচ্ছে বিএনপি যেভাবে ইলেকশনের পরে দায়িত্বশীল ভূমিকা পালনের চেষ্টা করছে, পার্টিকুলারলি বিএনপির প্রধান, সেটা যদি থাকে আমি এই পুরো প্রক্রিয়াটা নিয়ে আশাবাদী হতে চাই। সেটা জুলাই সনদের বাস্তবায়ন, পিআর সব কিছুতে, এবং এটা যদি ধারাবাহিকতা থাকে এবং যেভাবে উনি ইনক্লুসিভ পলিটিক্স করার চেষ্টা করছেন, তাতে আমার মনে হয় যে এগুলো, এই সমাধানগুলো রাজনীতিবিদরা, যে দুজন রাজনীতিবিদ আছে, এই সমাধানগুলো সংসদের মধ্যেই হবে। আমি জি, just সংসদের 10 মাধ্যমে সেকেন্ড একটা সমাধান আমাদের হাতে একদমই সময় নেই। আপনাদের তিনজনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সময়।